বন্ধুরা, মন ভারাক্রান্ত, ব্যথিত। আজ ভিডিও শুরুতেই বাংলাদেশের এই ছাত্র কোটা সংস্কার আন্দোলনে যেসব ছাত্রছাত্রী অকালে প্রাণ দিয়েছে, রক্ত ঝরেছে তাদের, সেই সব ছাত্রছাত্রীদের প্রতি আমার হৃদয়ের অন্তরস্থল থেকে গভীর শ্রদ্ধা জানাই। আমি চাই না আগামী দিনে এইরকম অকাল প্রাণ ঝরে যাক। আমি চাই না বাংলাদেশের রাজপথে রক্ত ঝরুক। এই ছাত্রছাত্রীদের পরিবারের যে বেদনা, আমি সেই সব পরিবারের বেদনার সাথে সমবেদনা প্রকাশ করছি। যেসব ভাই বোনেরা, যেসব ছাত্রছাত্রীরা এই আন্দোলনের মাঝে অকালে প্রাণ দিয়ে ঈশ্বর আল্লাহর নিকটে পৌঁছে গিয়েছেন, আমি আল্লাহ বা ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাদের আত্মার শান্তি হোক। আমরা মনে করি ইতিহাস যতদিন পৃথিবী থাকবে, যতদিন পৃথিবীতে সুশীল সমাজ থাকবে, ততদিন এদেরকে মনে রাখবে সবসময়। আমি কোনো অকাল প্রাণ ঝরে যাক তার কাম্য করি না। আমিও ছাত্রদের পক্ষে, তবে শান্তিপ্রিয় আন্দোলনের মাঝে। বাংলাদেশের প্রশাসনের পক্ষ থেকে যেসব পুলিশ ভাইয়েরা বা আর্মি জওয়ানরা যারা শান্তি রক্ষার কাজে নিয়োজিত ছিলেন, তাদেরও প্রাণ গিয়েছে। আমি তাদের যে প্রাণ ঝরেছে সেই প্রাণের সমবেদনা প্রকাশ করি। আমি চাই না যে ভাই ভাইকে খুন করুক। আমি চাই না যে পুলিশ, আর্মি বা প্রশাসনের যে সমস্ত রক্ষক তারা বাংলাদেশের নিরীহ ছাত্রছাত্রী এবং জনগণের উপর গুলি চালাক। বন্ধুরা, ভেবেছি ভিডিও তৈরি করব না, তারপর অনেক চিন্তা ভাবনা করে দেখলাম ভিডিও তৈরি করা খুবই দরকার। আমার বোধগম্যে আমি যতটা বুঝি, আমার যতটা বিবেক বুদ্ধি আছে, জানি না আপনাদের সাথে কতটা সহমত পোষণ করতে পারবো। আমার যদি জ্ঞান থাকে, বুদ্ধি থাকে, তাহলে আমার সেটা সবার সামনে প্রকাশ করা দরকার আছে। স্বাধীন পৃথিবীতে, স্বাধীন দেশে থাকার পর যদি মুখ বন্ধ করে বসে থাকি, কণ্ঠ নিজের হাতে চেপে ধরি, তাহলে তার থেকে আর কোনো বিবেকহীন ব্যক্তি পৃথিবীতে আর দ্বিতীয়টি আছে কিনা আমি জানি না। বন্ধুরা, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, বাংলাদেশে গত 1 মাসে যা যা ঘটেছে, কোনোদিন আশা করিনি এরকম একটা সিচুয়েশন এই জন্মে দেখতে
হবে। সত্যি বলতে বাংলাদেশে বর্তমান সময় যা যা ঘটেছে আদেও সেটা কি ঠিক ঘটেছে? বন্ধুরা, বাংলাদেশে চলতি বছরে যে জাতীয় নির্বাচন হয়েছে তারপর থেকে বাংলাদেশের এক শ্রেণী মানুষ বিদেশে বসে যেভাবে ভারত বিরোধিতা করেছে, সে ভারতের পণ্য বয়কট থেকে শুরু করে ভারতের যে সরকার প্রধান তার প্রতি যেভাবে ঘৃণা পোষণ করেছে এবং বাংলাদেশের সরকারের সাথে ভারতের সরকারের যে আলোচনা করেছে, ঠিক আছে, আলোচনা পর্যন্ত মেনে নেওয়া যায়, কিন্তু বর্তমান সময় যা যা ঘটেছে বাংলাদেশে আদেও কি সেটা মেনে নেওয়া যায়? আজ এই ভিডিওতে কথা হবে বাংলাদেশের ছাত্র আন্দোলনের যে কোটা সংস্কার নিয়ে শুরু হয়েছিল সেই সম্পর্কে, কথা হবে বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কে, কথা হবে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে। বন্ধুরা, প্রথমে আজ আমি আর চ্যানেল সাবস্ক্রাইবার, লাইক, শেয়ার কোনো কিছুই করতে বলবো না। আজকে কথা হবে মুদ্রার উপর, আজকে কথা হবে বাংলাদেশের সিচুয়েশনের উপর, আজকে কথা হবে বাংলাদেশের যে পরিস্থিতি তার উপর। বন্ধুরা, বাংলাদেশের ছাত্র ছাত্রীরা যা কিছু করেছে সেটা তাদের রাইট আছে। একটা গণতন্ত্র দেশে ছাত্র ছাত্রীরা আন্দোলন করতেই পারে, সরকারের প্রতি তাদের চাওয়া পাওয়া থাকতেই পারে, তবে যে পদ্ধতিতে, যে রাস্তায় বাংলাদেশের মেধাবীরা যেভাবে শুরুটা করেছে, তারপরে যা যা হয়েছে সেটা কখনোই গণতন্ত্রে হতে পারে না। এখানে আমি সরকারকে ডিফেন্স করছি না, আমি এখানে কারুর পক্ষে কথা বলছি না, আমার বিবেক যা বলছে আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বন্ধুরা, বাংলাদেশে যে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল সেটা বাংলাদেশের ছাত্রদের অধিকার। বাংলাদেশের ছাত্ররা আন্দোলন করতে পারে গণতন্ত্র পদ্ধতিতে। বাংলাদেশের ছাত্ররা বাংলাদেশের রাজপথ দখল করতে পারে শান্তির মাধ্যমে। বাংলাদেশের ছাত্ররা সরকারি ভবন ব্লক করতে পারে শান্তিভাবে। সরকারের সাথে আলোচনায় বসতে পারে, সরকারকে মজবুর করতে পারে টেবিল টক করার জন্য। কিন্তু বাংলাদেশে মেধাবীরা, মানে বাংলাদেশের যেদিকে তাকায় সেদিকে শুধু মেধাবী 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 ছাড়া আর কিছুই চোখে পড়ে না। বাংলাদেশের মেধাবীরা লুঙ্গি পরে, বাংলাদেশের মেধাবীরা পাঞ্জাবি পরে, বাংলাদেশের মেধাবীরা মাথায় জালিদার টুপি পরে। বাংলাদেশে যে কোটা সংস্কার আন্দোলন হয়েছে, আমি
গণতন্ত্রের কথা বলবো, সংবিধানের কথা বলবো, সেখানে আন্দোলন করার সবার রাইট আছে। তাই বলে ছাত্ররা কিভাবে লাঠি, ধারালো অস্ত্র, আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলন করতে পারে, কিভাবে ছাত্ররা একটা থানা লুট করতে পারে, কিভাবে ছাত্ররা থানা থেকে, জেলখানা থেকে বন্দীদের খোলাম ছেড়ে দিতে পারে। বন্ধুরা, এটা কোনো ছাত্র আন্দোলন হতে পারে না। আমার বিবেক বলছে এটা কোনো ছাত্র আন্দোলন হতেই পারে না। ছাত্র আন্দোলন হবে শান্তিপ্রিয়ভাবে। ছাত্র কখনো লাঠি, ধারালো অস্ত্র বা আগ্নেয় অস্ত্র নিয়ে রাস্তায় প্রোটেস্ট করে না। তারা গুলি খেতে পারে, তারা সরকারের বিরুদ্ধে কথা বলতে পারে, রাজপথে তারা রক্ত ঢেলে দিতে পারে। তাই বলে তারা কখনো হাতে অস্ত্র তুলে নেয় না। ছাত্ররা আন্দোলন করবে তাদের কলমের কালি দিয়ে, তাদের বিবেক দিয়ে, তাদের বুদ্ধি দিয়ে। বাংলাদেশের ছাত্রছাত্রীরা পাকিস্তানদের হার মানিয়েছে আফগানিস্তানের তালেবানদেরও। বন্ধুরা, ছাত্রছাত্রীরা আন্দোলন করেছে। ছাত্রছাত্রীরা যখন আগ্নেয়াস্ত্র, হাতে লাঠি এবং ধারালো অস্ত্র নিয়ে প্রশাসনের উপর চড়াই করেছে, যখন পুলিশদের বাধা অমান্য করেছে, আর্মিদের বাধা অমান্য করেছে, বাংলাদেশের বিভিন্ন প্রশাসনের বাধা অমান্য করেছে, যখন বাংলাদেশের ছাত্রছাত্রীরা হিংস্র হয়ে উঠেছে, তখন সরকার তার সাংবিধানিক যে আইন রয়েছে সেই বল প্রয়োগ করেছে। আজ যদি শান্তিপ্রিয়ভাবে বাংলাদেশে আন্দোলন হতো, সরকারকে শান্তিভাবে টেবিল টকে আনা হতো, তাহলে বাংলাদেশের যে অকাল প্রাণ ঝরে গেছে, বাংলাদেশের যে ছাত্ররা গুলি খেয়েছে, জীবন দিয়েছে, এই ঘটনাগুলি কিন্তু কখনোই হতো না। এই কোটা আন্দোলনের পিছনে অনেক বড় ষড়যন্ত্র রয়েছে, তার গন্ধ আমরা পাচ্ছি, এখন বুঝতেও পারছি। বন্ধুরা, আমি এটাই বলতে চাই, সরকারেরও ভুল আছে এখানে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেখেছেন যখন ছাত্ররা রাস্তায় নেমেছে, তখন ছাত্রদের সাথে কথা বলা দরকার ছিল। প্রথম অবস্থায় ছাত্রদের উপর গুলি যে চলেছে, এটা যে পুলিশের গুলি বা কোনো আগ্নেয়াস্ত্র ছাত্রধারীর হাতের থেকে গুলি চলেনি, তার তো কোনো প্রমাণ নেই। বাংলাদেশের প্রশাসন যে গুলি চালিয়েছে সেটা কিন্তু বাংলাদেশের প্রশাসন অস্বীকার করেছে। বাংলাদেশের আর্মি, বাংলাদেশের পুলিশ বলেছে তারা কখনোই গুলি চালায়নি। তারা টিয়ার গ্যাস, রাবার বুলেট এবং শব্দ অস্ত্র চালিয়েছে, হাওয়াই ফায়ার করেছে, তারা কখনো গুলি চালায়নি। তবে কতটা সত্য কতটা মিথ্যা সেটা শুধু পুলিশ আর ওখানকার যে প্রদর্শনকারী, আন্দোলনকারী এবং ঘটনাস্থলে যারা দেখেছে তারাই বলতে পারবে। বন্ধুরা, আমার প্রশ্ন এখানে,
যে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের যে রাজনীতি, এই রাজনীতিতে বলা হয়েছে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী বিগত এখন তো আর প্রধানমন্ত্রী নেই, পদত্যাগ করে দিয়েছে শেখ হাসিনাজি, সেই পূর্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বাংলাদেশের স্বৈরাচার শাসক হয়ে উঠেছিলেন, বা যেভাবে বাংলাদেশের জনগণের উপর অত্যাচার করেছে, এটা আমরা মিডিয়ার মাধ্যমে, আন্দোলনকারীদের যে ভাষা তার মাধ্যমে শুনেছি, দেখেছি। আদৌ কি বাংলাদেশের পূর্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতিগ্রস্ত ছিল, স্বৈরাচার হয়ে উঠেছিলেন? যদি স্বৈরাচার হয়েই উঠে থাকেন, তাহলে বাংলাদেশের পদ্মা নদীর উপর ব্রিজ নির্মাণ হয় কি করে? যদি দুর্নীতি করেই থাকেন, তাহলে বাংলাদেশের যে অদ্ভুতপূর্বক অর্থনৈতিক উন্নতি, বাংলাদেশের যে ইনফ্রাস্ট্রাকচার এত উন্নতি হয়েছে, বাংলাদেশের যে রাস্তাঘাট, বাংলাদেশের যে রেল ব্যবস্থা, বাংলাদেশের সর্বত্র যে উন্নয়ন হয়েছে, কোনো সরকার কি করতে পারে এত দ্রুত? যদি সে সরকার স্বৈরাচারী হয়ে থাকে, যদি সে সরকার দুর্নীতিগ্রস্ত হয়ে থাকে, তাহলে সে সরকার সেই দেশের এত উন্নয়ন কি করে হয়? বাংলাদেশের যে মোহাম্মদ পিনাকি ভট্টাচার্য, তিনি ভিডিওর মাধ্যমে বলে থাকেন, বিশ্বকে জানান দেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী, পূর্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা চোর, স্বৈরাচার, দুর্নীতিগ্রস্ত। এটা কি আদৌ বিশ্বাসযোগ্য? আমার আজ পর্যন্ত এটা বোধগম্য হয়নি যে বাংলাদেশের 95% পাবলিক শেখ হাসিনার বিরুদ্ধে কেন চলে গিয়েছে। আজ আমি এটা ভেবে খুবই চিন্তিত যে কি কারণ ছিল বাংলাদেশের যে এত উন্নতির পরেও শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের জনতা কিভাবে চলে গিয়েছিল। আজ আমি এটা বুঝতে পারি না যে বাংলাদেশের অবকাঠামোর দিকে তাকালে বিগত যে বিএনপি সরকার বা বাংলাদেশের যে আর্মি চালিয়েছে যে সরকার, সেই সরকারের কাজকর্ম আর এই 14-15 বছরের ভিতর পূর্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কাজকর্ম করে দেখিয়েছেন, অনেক দূর দূর পর্যন্ত বিগত সরকারের কাজকর্মগুলো খুঁজেও পাওয়া যায় না। হয়তো আমার সাথে আপনারা সহমত পোষণ করবেন না, কিন্তু এটাই তো সত্য। আপনারা ভাবছেন যে বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থন নেই, আওয়ামী লীগের সাপোর্টার নেই, এটা ভুল। সময়ের পরিস্থিতিতে হয়তো আওয়ামী লীগ বর্তমান সময় আর দেখা যাবে না। আওয়ামী লীগের যে সমস্ত ক্যাডার, তারা জীবন বাঁচাতে হয়তো এই লুঙ্গি আর পাঞ্জাবি টুপি পরাদের সাথে মিলেমিশে যাবে।
রাজাকারদের সাথে মিলেমিশে যাবে। কিন্তু সময় একদিন অবশ্যই এর উত্তর দেবে। আপনারা ভাবছেন যে বাংলাদেশের থেকে আওয়ামী লীগ মুছে যাবে, না, হয়তো একদিন এই আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ আবার খুঁজে বের করবে। কথাটা হয়তো আপনাদের শুনতে খারাপ লাগছে, তবে আপনারা সময়ের উপর ছেড়ে দিন। সময় আমার এই কথার উত্তর দেবে। তার কারণ কোনো সরকারই সারা জীবন একটা দেশের সরকার প্রধান হয়ে থাকতে পারে না। একদিন না একদিন জনগণ তাদেরকে পরিবর্তন করে। আপনারা ভাবছেন এই জামায়াত, বিএনপি এদেরকে ক্ষমতায় বসিয়ে মানে ভালো দিনের অপেক্ষা করছেন, গণতন্ত্রের কথা বলছেন। এই বিএনপি স্বাধীনতার বিরোধী একটা অংশ মাত্র। এই জামায়াত এরাও এরাও কিন্তু পাকিস্তানপন্থী, এরাও স্বাধীনতার বিরোধী। আপনারা ভাবছেন আমার নাম উত্তম, আমি এ সমস্ত কথা তো অবশ্যই বলবো। আমার কথা নয়, এটা ইতিহাস। এটা ইতিহাস। এই পাঙ্গু শিবির, এই পাঙ্গু বিএনপি, এরা একসময় স্বাধীনতার বিরোধিতা করেছে। এরা চায়নি পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হোক, এরা চায়নি বাংলাদেশের ভাষা বাংলা হোক, এরা চেয়েছে সবসময় উর্দু হোক। এই খালেদা জিয়া, এই তারেক জিয়া, এরা পাকিস্তানপন্থী, এরা চীনপন্থী। আমি এটা বলবো না যে এরা ভারত বিরোধী, এটা আপনারাও জানেন, বাংলাদেশের জনগণ জানে, ভারতের জনগণ জানে, পৃথিবীর মানুষ জানে এই বিএনপি আর এই জামায়াত শিবির এরা কারা। বাংলাদেশের ছাত্রছাত্রীরা যে কোটা আন্দোলন নিয়ে ভারতের সরকারের পতন ঘটিয়েছে, এরা বুঝতে পারছে না। এরা শিয়ালকে মুরগি পাহারা দিতে রেখে দিয়েছে বা দিচ্ছে। আগামী দিনে এই জামায়াত শিবির, আগামী দিনে এই বিএনপি বাংলাদেশের যে সাধারণ মানুষ, সাধারণ নিরীহ যারা আছে তাদের উপর কিভাবে শাসন করবে সেটা সময় বলবে। অতীতেও এরা যা যা করেছে সেটা আপনারা অবশ্যই জানেন। বাংলাদেশের যেসব জনগণ এই বিএনপি, জামায়াত আর এদের লেসপেন্সার যেসব দল আছে তাদেরকে যে ক্ষমতায় বসাতে চাইছেন, একদিন আপনারাই এদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করবেন। সে আজ থেকে 10 বছর পরে হোক, আজ থেকে 20 বছর পরে হোক বা 30 বছর পরে, অবশ্যই এদের পতন ঘটবে আপনাদের হাতে। আপনারা কিসের আন্দোলন করছেন? আপনারা কিভাবে শেখ হাসিনাকে স্বৈরাচার আর অগণতান্ত্রিক প্রধানমন্ত্রী হিসাবে ঘোষিত করে দিয়েছেন? প্রথমত, যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগের যেসব নেতা তাদেরকে গুম করে দিয়েছে বিএনপির খালেদা জিয়া, তাদেরকে জেলে বন্দি করে দিয়েছে, তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে। কেন কেন আজ আমরা ভারতের জনগণ, ভারতের গণতন্ত্রের দিকে একবার একটু তাকিয়ে দেখুন। আমাদের কোনো জেনারেল, আমাদের কোনো আর্মি চিফ, আমাদের কোনো প্রধানমন্ত্রী,
আমাদের কোনো সরকার প্রধানমন্ত্রী, আমাদের কোনো রাষ্ট্রপতি ভারত ছেড়ে ব্রিটেনে আশ্রয় নিয়েছে, পোল্যান্ডে আশ্রয় নিয়েছে, জার্মানিতে আশ্রয় নিয়েছে, আমেরিকাতে আশ্রয় নিয়েছে, বা বিশ্বের অন্য কোনো দেশে আশ্রয় নিয়েছে, এমন নজির আপনারা দেখাতে পারবেন? আপনারা দেখাতে পারবেন ভারতের গণতন্ত্রে কোনোদিন আর্মি কু করেছে? আপনারা দেখাতে পারবেন ভারতের সরকার ভারতের আর্মি চিফের কথায় উঠা বসা করে? আপনারা দেখেছেন কোনোদিন ভারতের বিরোধী দলগুলি কখনো ভারতে অংশগ্রহণ নেয়নি? আপনারা কোনোদিন দেখেছেন ভারতের রাজনীতিতে যদি কোনো সরকার নির্বাচিত হয়ে আসে, সেই সরকার ফেলানোর কৌশল বিরোধী দলগুলি করেছে? একবার বিজেপি সরকার, এনডিএ সরকার, প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সরকার পড়ে গিয়েছিল। এই পড়ে যাওয়ার দিনে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, তিনি আজ স্বর্গীয়, তার কথা এখনো আমাদের মাঝে রয়ে গেছে। তিনি সংসদ ভবনে বলে গিয়েছিলেন একটি ভোটের মাধ্যমে তার সরকার পতন হয়েছিল। তিনি বলে গিয়েছিলেন আগামী দিনে এই এনডিএ সরকার আসবে আর কংগ্রেস একটি একটি ভোটের জন্য এই বিপক্ষে বসে থাকবে। অটল বিহারীজি বলেছিলেন আজ আমি যেখানে বসে আছি এখানে কংগ্রেস বসে থাকবে। আজ সারা দেশে কংগ্রেসের অবস্থা কি? 99টা সিট পায় না 553টা সিটির মধ্যে, আসনের মধ্যে। কংগ্রেস সারা দেশের প্রত্যেকটি রাজ্যে তাদের সরকার থাকতো, প্রত্যেকবার তারা সরকার বানাতো কেন্দ্রে। সেই কংগ্রেস আজ 100 সিট পার করতে পারে না কেন্দ্র সরকারের নির্বাচনে। বুঝতে পারছেন? তাই সরকার বা কোন রাজনৈতিক দল সবসময় ক্ষমতায় থাকতে পারে না। একটা সময় সে স্বৈরাচারী হয়েই যায়। তাকে সরাতে হয় গণতন্ত্রের মাধ্যমে, ভোটের মাধ্যমে। এই আপনাদের মতো এইভাবে না, আপনাদের মতো আর্মির যে দাবাব, আর্মিরা যা করেছে বাংলাদেশে, এইভাবে কোনো আর্মি করতে পারে না। আদেও তো আপনারা এক সময় ভারতের অন্তর্ভুক্ত ছিলেন 1947 সালে, কিন্তু আপনাদের যে বুদ্ধি, আপনাদের যে দক্ষতা, তার উপর ভিত্তি করে আপনারা ভারত থেকে আলাদা হয়েছেন। পাকিস্তানের সাথে 1947 থেকে 1971 পর্যন্ত একসাথে জয়েন্টে ছিলেন। তখন তো পাকিস্তানের যে বুদ্ধি বা কলা কৌশল, সেগুলো তো আপনাদের ভিতর বিদ্যমান রয়েছে এখনো পর্যন্ত। পাকিস্তানের আর্মি, পাকিস্তানের সরকার চালায়। আজ দেখতে পেলাম বাংলাদেশের আর্মি কিভাবে একটা সরকারকে ফেলে দিল, কিভাবে একটা সরকারকে উত্থান করে ফেলে দিল। এটা আসলেও ঠিক হয়নি। আজ যে বাংলাদেশের আর্মি চিফ বড় বড় ভাষণ দিচ্ছেন, এই কাজটা যদি ছাত্র আন্দোলনের সময় ছাত্রদেরকে নিয়ে বসতেন, তাদেরকে বুঝাতেন, তাহলে এই দুর্ঘটনা ঘটতো না। প্রথম কথা, বাংলাদেশের যে বিএনপি, বাংলাদেশের যে জামায়াত বা বাংলাদেশের যে বিপক্ষ দলগুলি রয়েছে, তারা এই চলতি বছরে যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। কেন করেনি? যদি বিএনপির সাথেই জনগণ থাকতো, তাহলে বিএনপির পক্ষ থেকে
যদি একটা কেউ দাঁড়াতো, সে জিততো। সে লন্ডন থেকেই যদি নির্বাচন করতো, লন্ডনে বসে বসে, তাহলেও সে জিততো। যে সমস্ত বিএনপি নেতারা বাইরের দেশে রয়েছে, বাংলাদেশের বাইরে রয়েছে, তারা যদি বিদেশে বসে পড়েও এই বাংলাদেশের নির্বাচন করত, তাও তারা জিততো। আপনারা বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদের নির্বাচনে আসতেই দেয়নি। আপনাদের এই ধারণাটা ভুল। বিএনপি যদি সোচ্চার হতো, নির্বাচনে আসতো, তাহলে অবশ্য বিএনপি জিতত, সরকারও গঠন করতে পারত। তখন যদি আওয়ামী লীগ বা তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না দিত, যদি বাধা দিত, বা প্রশাসনের যে শক্তি সেটা প্রয়োগ করে লিডারদের যদি বন্দি করে রাখতো, তাহলে কিন্তু কি হতো, সারা বিশ্ব এই পূর্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়াতো। আপনারা বলেন ভারতের সাপোর্টে প্রধানমন্ত্রী হয়েছিল শেখ হাসিনা। ভারতের কোনো নাগরিক ভোট দিয়েছিল কি? ভারতের ভোটাররা কি বাংলাদেশে গিয়ে ভোট ঢেলেছে? কি করে একটা দেশকে বাইরে থেকে সাপোর্ট দিতে পারে, কিন্তু বাংলাদেশের ভোটারদের তো জোর করতে পারে না। বাংলাদেশে যারা ভোটার, তারা তো তাদের ক্যান্ডিডেট যারা, তাদেরকেই তো চুজ করবে। বিশ্ব মিডিয়ার সামনে ভোট হতো, একদম খোলা মাঠে ভোট ডালতে দিত। কি হতো তখন? তো বিশ্ব দেখতো, অনলাইনে ভোট ডালতো, ক্যামেরার সামনে ভোট ডালতো, কে কাকে দিচ্ছে বিশ্বের সবাই দেখুক, এরকম পদ্ধতি হতো। সবাইকে ভোট দেওয়ার আমন্ত্রণ করতো বিএনপি। কিন্তু আপনারা তো ইলেকশনে অংশগ্রহণ করেননি, না করেই আপনারা ভারতের উপর দোষ চাপিয়েছেন এবং প্রধানমন্ত্রীর উপর দোষ চাপিয়েছেন, শেখ হাসিনার উপর দোষ চাপিয়েছেন, আওয়ামী লীগদের যা লিডার তাদের উপর দোষ চাপিয়েছেন। আরে নির্বাচনে আসুন, দেখুন আপনাদেরকে ভোট দেয় কিনা। কিন্তু আমাদের ভারতবর্ষে যখন নির্বাচন হয় না, তখন অবশ্যই মানে প্রত্যেকটি দল, সে নির্দলীয় হোক, সেও নির্বাচনে দাঁড়ায়, অংশগ্রহণ করে। আর কংগ্রেস তো কখনোই বহিষ্কার করেনি কোনো ইলেকশন। তারপরেও আপনারা বলেন যে মোদি স্বৈরাচারী হয়ে উঠেছে। যদি স্বৈরাচারী হয়ে উঠতো, তাহলে পশ্চিম বাংলায় 42টি আসনের ভিতর 42টি বিজেপি পেত। কেন? 18 থেকে তারা 8-এ চলে এসেছে। এখনো ভারতবর্ষে গণতন্ত্র বিদ্যমান, এখনো ভারতবর্ষের জনগণের অধিকার রয়েছে। আর ভারতবর্ষের জনগণই তয় করে ভারতবর্ষের কেন্দ্র সরকার কে হবে বা কোন দলকে বসাতে হবে। ভারতের যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বৈরাচারী হতো, তাহলে 300 থেকে তারা 240 আসনে আসতো না, তারা 400 পার করত। এখানে গণতন্ত্র আছে, মাদারল্যান্ড গণতন্ত্র ভারতকেই বলা হয়। ঠিক আছে, মাদারল্যান্ড ডেমোক্রেসি ইন্ডিয়াকেই বলা হয়। গণতন্ত্রের জননী হচ্ছে ভারত। বাংলাদেশের যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি তো আজ বেঁচে নেই, তিনি তো আল্লাহর পেয়ারা হয়ে গেছেন। ওই মূর্তিটি কি করেছিল এই আন্দোলনকারীদের? ওই বঙ্গবন্ধু স্ট্যাচু কি অপরাধ করেছিল এই আন্দোলনকারীদের কাছে? আজ যে মূর্তিটি আপনারা ভেঙেছেন, আজ যে যাকে আপনারা অপমান করেছেন,
তার জন্যই কিন্তু আজ এই ভাষায় আন্দোলন করতে পারছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর, তিনি ছিলেন বাংলাদেশের অনেক পূজনীয়, অনেক সম্মানিত। বিএনপি সরকার এসেছে, পতনও হয়েছে, স্বরাষ্ট্র সরকারও এসেছে, তাও পতন হয়েছে, সৈন্য শাসন এসেছে, তাও পতন হয়েছে। কিন্তু এই বঙ্গবন্ধু মুজিবুর রহমানের প্রতিমা, তার ফটো কোনোদিন এইভাবে ভাঙা হয়নি বা অপমানও করা হয়নি। আপনারা যা করেছেন এর উত্তর দায়ী আপনারাই থাকবেন বিশ্বের কাছে, বিশ্বের কাছে। এই মুজিবুর রহমানের সম্পূর্ণ পরিবার জীবন দিয়ে দিয়েছে। ওই দিন রাতে যদি এই পূর্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা যদি ওই বাসায় থাকতো, এরাও বাঁচত না। এরা তো ভাগ্যের জোরে বেঁচে গেছে। বাংলাদেশের জাতি এদের কাছে ঋণী থাকবে সারা জীবন। আমি আগেও বলেছি, সরকারের প্রতি বাংলাদেশের জনগণের রোষ থাকতে পারে, কমপ্লেন থাকতে পারে, আবদার থাকতে পারে, বা সরকারের প্রতি তাদের মতামতের মিল নাও থাকতে পারে। তাই বলে এইভাবে অপমান, তাই বলে এইভাবে অবিচার, সরকারকে নির্বাচনে আনা যেত, প্রধানমন্ত্রীকে বোঝানো যেত যে আপনি ইস্তিফা দিয়ে আবার নির্বাচন করুন, সে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে হোক আর সেনা প্রধানের আন্ডারে হোক, আপনি নির্বাচন করুন, বিএনপিকে অংশগ্রহণ করতে দিন। বাংলাদেশের জনগণ যদি আপনার পক্ষে থাকে তাহলে আপনি জিতে আসবেন, আর যদি আপনাকে না চায় তাহলে অন্য কোনো দলকে সুযোগ দেবে বাংলাদেশের জনগণ। সে বিএনপি হোক, জামায়াত শিবির, যাই হোক না কেন, এবিসিডি যাই হোক না কেন। কিন্তু এইভাবে অপমান, এর বুদ্ধি বা আপনাদের যে অবস্থান, এই একদিন ইতিহাস হয়ে থাকবে। আপনারা তো মেধাবী না, আপনাদের মেধাবী বলতে আমার লজ্জা লাগছে। আপনারা তো দেশদ্রোহী হয়ে উঠেছেন, সন্ত্রাস। আপনারা যা করেছেন এটা সম্পূর্ণ সন্ত্রাস। এটা কোনো গণতন্ত্র হতে পারে না, এটা কোনো আন্দোলন হতে পারে না। বন্ধুরা, এবার আসি বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে অত্যাচার হয়েছে তার সম্পর্কে। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর বলার আগে আমি আপনাদের একটু মনে করে দিতে চাই, 1950 সালে দিল্লিতে যে নেহেরু লিয়াকত চুক্তি হয়েছিল। বন্ধুরা, 1950 সালে দিল্লি প্যাক্ট নামে একটি চুক্তি হয়েছিল, লিয়াকত নেহেরু চুক্তি বা নেহেরু লিয়াকত চুক্তি, আপনারা যেটাই বলুন না কেন। সেই চুক্তিতে অনেকগুলো সেকশন ছিল, তার ভিতর আমি দুটি সেকশনের কথাই বলছি। প্রথম সেকশন, সংখ্যালঘুদের জোরপূর্বক ধর্ম পরিবর্তন করা যাবে না। বাংলাদেশে এটাও লাগু, যেহেতু 1950 সালে বাংলাদেশ পাকিস্তানেরই অংশ ছিল। পাকিস্তানে খুল্লামখুচি হিন্দুদের জোরপূর্বক মুসলিম ধর্মে কনভার্ট করা হয়েছে। যতটা পার্সেন্ট
পাকিস্তানে এই হিন্দু ছিল বা মাইনরিটি ছিল, আজ আজ আর বেঁচে নেই। পাকিস্তানে প্রত্যেক দিন হিন্দুদের উপর অত্যাচার হয়। ভারত সরকার শুধু মুখদর্শক হয়ে দেখছে, ভারতের হিন্দুরা মুখ দর্শক হয়ে শুধু দেখছে। সেখানে আমাদের হিন্দু ভাইদের উপর, হিন্দু বোনেদের উপর যেভাবে অত্যাচার নিপীড়ন করা হচ্ছে, তাতে ভারতের হিন্দুরা কোনোদিন জাগবে না, ভারতের সরকার কোনোদিন প্রতিবাদ করবে না। আজ আমাদের ভারতবর্ষে মুসলমানদের পার্সেন্টেজ বেড়েছে, আর পাকিস্তানে হিন্দু, জৈন, খ্রিস্টান, বুদ্ধিস্ট যারা আছে তারা নির্মূল হয়েছে। তাদের পার্সেন্টেজ এখন আর খুঁজেও পাওয়া যায় না। তাহলে যে এই চুক্তিতে সংখ্যালঘুদের উপর জোরপূর্বক ধর্ম পরিবর্তন করা সম্পূর্ণ কাগজে লিপিবদ্ধ হয়ে রয়ে গেছে, এটা আমরা অবশ্যই বলতে পারি। তবে বাংলাদেশে আজ পর্যন্ত কোনো জোরপূর্বক ধর্ম পরিবর্তন করা বা কোনো কিছুই আজ পর্যন্ত হয়নি। এই দিক থেকে বাংলাদেশ অনেকটা বেটার এবং বাংলাদেশের জন্য খুবই ভালো সংকেত, ভালো কথা। এখনো বাংলাদেশের মুসলমান ভাইদের ভেতরে আমি অধিকাংশ মুসলমান ভাইদের মনের ভিতর এখনো সেই ভাইচারা এবং প্রেম দেখা যায়, কিন্তু কিছু সংখ্যক মুসলমান এখন আরো বেশি র্যাডিক্যাল হয়ে উঠেছে। হিন্দুদের উপর অত্যাচার, হিন্দুদের উপর যে সমস্যা সৃষ্টি করার দিকে রয়েছে। তবে এই চুক্তিতে এটা ছিল লেখা যে সংখ্যালঘুদের সম্পূর্ণ অধিকার দিতে হবে, সম্পূর্ণ অধিকার দিতে হবে, কিন্তু নেই। পাকিস্তানে তার বিন্দুমাত্র বিদ্যমান নেই, বাংলাদেশে এখনো কিছুটা দেখা যায়। এই চুক্তিতে আরেকটি বৈশিষ্ট্য রয়েছে, সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করতে হবে। এটা তখনকার চুক্তিতে উল্লেখ ছিল। সংখ্যালঘুদের অধিকার রাজনীতি, জানমাল, সম্মান, এডুকেশন, ধর্ম পালনের স্বতন্ত্রতা, সমাজের প্রত্যেক ক্ষেত্রে সংখ্যালঘুদের স্থান দিতে হবে। পাকিস্তানে এর ছিটেফোঁটাও নেই। পাকিস্তান হিন্দুদের যে মন্দির সেগুলো ডেমোলিশন করা হয়েছে, সেগুলো ভাঙচুর করা হয়েছে এবং কিছু কিছু মন্দিরকে মাদ্রাসায় পরিবর্তন করা হয়েছে। পাকিস্তানের সংবিধানে কোনো সংখ্যালঘু প্রধানমন্ত্রী হতে পারবে না, কোনো রাষ্ট্রপতি হতে পারবে না, কোনো সুপ্রিম কোর্টের জজ হতে পারবে না, কোনো প্রতিষ্ঠানে তারা প্রধান হতে পারবে না। এগুলো তো পাকিস্তানে রয়েছে বা দেখাও যায়। পাকিস্তানে কোনো সংখ্যালঘু প্রতিবাদ করতে পারবে না। পাকিস্তানের সংখ্যালঘুদের সম্পত্তি
পাকিস্তানের সংখ্যালঘুদের এডুকেশন, পাকিস্তানিদের যে সংখ্যালঘু রয়েছে তাদের পরিধান পর্যন্ত পরিবর্তন করা হয়েছে। তাদেরকেও ওই নীল পায়জামা পাঞ্জাবি পরতে হয়। পাকিস্তান আজ পর্যন্ত এই চুক্তির কোনো কিছুই পালন করেনি। বাংলাদেশে সম্প্রতি দেখতে পাচ্ছি যদি কোনো রকমের কোনো সংঘাত বা অঘটন ঘটে, প্রথম টার্গেট হিন্দুদের করা হয়। তাদের মন্দির, তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান, তাদের ঘরবাড়ি, এগুলো ভাঙচুর করা হয়, তাদেরকে পিটিয়ে মারা হয় এবং তাদের সম্পদ লুট করা হয়, তাদের ঘরবাড়ি দখল করা হয়, জোরপূর্বক তাদের সম্পত্তি দখল করে নেওয়া হয়, জোরপূর্বক তাদের গরু থেকে শুরু করে সমস্ত আসবাবপত্র তারা নিয়ে যায়। এই 5 আগস্টের তার ব্যতিক্রম কোনো কিছুই ঘটেনি। বাংলাদেশের বিভিন্ন জায়গায় মন্দিরের উপর অ্যাটাক করা হয়েছে, হিন্দু পরিবারদের উপর অ্যাটাক করা হয়েছে, তাদের ঘর বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে এবং তাদের উপর অত্যাচার করা হয়েছে, তাদের সম্পত্তি দখল করে নেওয়া হয়েছে। আজ আমার প্রশ্ন বাংলাদেশের বুদ্ধিজীবী, সুশীল সমাজ এবং এই ছাত্রজীবীদের উপর আমার প্রশ্ন, বাংলাদেশে যদি কোনো অঘটন ঘটে, সেখানে বাংলাদেশের যে পাথরের মূর্তি কি অপরাধ করে, এটা বাংলাদেশের বুদ্ধিজীবী, বাংলাদেশের যারা সুশীল সমাজের মানুষ, যারা এই ছাত্রজীবী, মেধাবীজীবী, তাদের প্রতি আমার এই প্রশ্ন। আমি ওই টুপি পরা, পাঞ্জাবি পরা আর লুঙ্গি পরা ওদের কাছে আমি এই প্রশ্নগুলো করতে চাই না, আমি ওদের কাছে করতে চাই না, আমি এই সুশীল সমাজের কাছে, বুদ্ধিজীবীদের কাছে করতে চাই। একটা মন্দিরের ইট, একটা মন্দিরের পেরেক, একটা মন্দিরের টিম, ভাই আপনাদের কি ক্ষতি করেছে, কি ক্ষতি করেছে, সেগুলো কেন ভাঙা হয়েছে, এর জবাব বাংলাদেশ থেকে কারা দেবে, কারা দেবে, কারা দেবে? আমার প্রশ্ন, যখনই কোনো অঘটন ঘটবে তখন হিন্দুরা কেন টার্গেট হবে, কেন টার্গেট হবে? কই এই 5 আগস্টে আমরা তো এটা দেখতে পাইনি যে বাংলাদেশে কোনো মসজিদে আগুন লাগানো হয়েছে, বাংলাদেশে কোনো মসজিদে ভাঙচুর হয়েছে, বাংলাদেশের কোনো মসজিদ তোড়ফোড় করা হয়েছে, কোথাও তো দেখতে পাইনি। যদি বাংলাদেশের কোনো মসজিদ এই আন্দোলনের সাথে কোনো অপরাধ না করে থাকে, তাহলে বাংলাদেশের মন্দিরের ইট, টিন কি করে অপরাধ করেছে? বাংলাদেশের কোরআন শরীফ যদি এই আন্দোলনে কোনো অপরাধ করে না থাকে, তাহলে বাংলাদেশের মন্দিরে যে পাথরের মূর্তি, সেই মূর্তিটি কি এমন অপরাধ করেছে যে তাকে ভেঙে দিতে হয়েছে, সেই মূর্তিটি তছনছ করে দিতে হয়েছে? আমার কথায় আপনাদের হয়তো রক্ত খুলছে। আপনাদের কোরআন শরীফের কথা কেন বললাম, আপনাদের মসজিদের কথা কেন বললাম? কেন ভাই? এই গণতন্ত্রের রাষ্ট্রে আমি কেন বলতে পারবো না? আপনারা ভাঙবেন, আপনারা ধ্বংস করবেন, আপনারা হিন্দুদের উপর অত্যাচার করবেন, এটা আমি বললেই দোষ। আমি যে হিন্দু, আমি বললেই দোষ।
আমি বলতে পারবো না, আমি প্রতিবাদ জানানোর ক্ষমতা রাখি না। এটাই আমার অপরাধ? এটাই কি আমার অপরাধ? বাংলাদেশের বুদ্ধিজীবী সুশীল সমাজ উত্তরদায়ী থাকবে। আমাকে না হোক সময়কে উত্তর দিতে হবে। একদিন না একদিন এই ইতিহাস সময়ের সামনে দাঁড় করিয়ে তার উত্তর দেওয়া লাগবে। আমি এই প্রশ্নগুলো বাংলাদেশের সুশীল সমাজের সামনে, বুদ্ধিজীবী যারা, তাদের সামনে আমি রেখে গেলাম। আশা করি সঠিক উত্তর আমি পাব। আর যেসব হিন্দু পরিবারের উপর অত্যাচার হয়েছে, যাদের ধন সম্পদ লুট করা হয়েছে, যেসব মন্দির ভাঙচুর করা হয়েছে এবং যাদেরকে পিটিয়ে মারা হয়েছে, তাদের ন্যায্য বিচারের দাবি রাখছি। আশা করি বাংলাদেশ এই অত্যাচারের বিচার করবে। কেন বাংলাদেশের সংখ্যালঘুরা অত্যাচারিত হবে? কি অপরাধ সংখ্যালঘুদের? প্রশ্নগুলো আমি বাংলাদেশের উপর ছেড়ে দিলাম, বাংলাদেশের বুদ্ধিজীবীদের উপর ছেড়ে দিলাম, বাংলাদেশের সুশীল সমাজের যে মানুষ রয়েছেন তাদের উপর ছেড়ে দিলাম, বাংলাদেশের জ্ঞানী ব্যক্তিদের উপর ছেড়ে দিলাম। আশা করি এর উত্তর আমরা পাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।